আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যে একটি স্বস্তির সংবাদ শুনেছেন। সেটি হলো ইরানের সাথে আমেরিকা একটি যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে। এর আগে পাকিস্তান, মিশর, সৌদি আরব এবং তুরস্ক ইসলামাবাদে একটা বৈঠক করেছিল। পরবর্তীকালে সেই বৈঠক থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলে ইরান কিছু দফা দিয়ে এই চারটি দেশকে জানিয়ে দেয় যুদ্ধবিরতিতে তারা সম্মত আছে। কিন্তু পরবর্তীকালে এই চার দেশ আর সেই আলোচনায় নাই। এখন পাকিস্তান পৃথকভাবে একা ইরানের সাথে যুদ্ধবিরতিতে আমেরিকা এবং ইরানকে সম্মত করিয়েছে 15 দিনের জন্য। এটা কিন্তু স্থায়ী কোনো যুদ্ধবিরতি না। এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে যুদ্ধ শেষ হয়ে গেছে। এই 15 দিনের মধ্যে আমেরিকা কি যে 10 দফা ইরান দিয়েছে সেই 10 দফা মেনে নেবে? এই 10 দফার মধ্যে যে সমস্ত দফাগুলো আছে তার মধ্যে একটা ক্ষতিপূরণ। 1979 সাল থেকে এই গত 47 বছর যাবৎ ইরানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করার পরে ইরানের অর্থনৈতিক সামরিক যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি কয়েক ট্রিলিয়ন ডলার হবে, 5 থেকে 10 ট্রিলিয়ন ডলার। এই 10 ট্রিলিয়ন ডলার কি আমেরিকা ইরানকে ক্ষতিপূরণ দিবে? এরপরে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজগুলো যাবে সে সমস্ত জাহাজের প্রত্যেকটি থেকে 20 মিলিয়ন ডলার, 2 মিলিয়ন ডলার মানে 20 লক্ষ ডলার আর কি। 2 মিলিয়ন মানে 20 লক্ষ ডলার। তার মধ্যে 10 লক্ষ ডলার পাবে ইরান, 10 লক্ষ ডলার পাবে ওমান। এইটা কি আমেরিকা মেনে নেবে? এরপরে আরেকটা দেখুন দফা আছে, সেটা মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি থেকে আমেরিকাকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। এই আরেকটা দফা ইরানের। এই 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 দফা কি আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব? যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো, যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে, এই সমস্ত দেশ থেকে আমেরিকা চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজতন্ত্র থাকবে? রাজতন্ত্র না থাকলে সেখানে গণতন্ত্র আসবে। গণতান্ত্রিক সব সরকার কি আমেরিকার পক্ষে থাকবে? আচ্ছা, এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, এখানে মধ্যপ্রাচ্যের ওখানে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে? ইরান তো একদিনে দখল করে নেবে ইসরায়েলকে। এই মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি থাকার কারণে ইরান আমেরিকাকে হুমকি মনে করত। আমেরিকার হামলাটাই ইরানকে বেশি ঘায়েল করত। থাকবে ইসরায়েলের অস্তিত্ব ওখানে? আমেরিকাকে ইসরায়েলের অস্তিত্বহীনতা মেনে নেবে? কাজে আপনারা ধরে রাখুন, এত উৎফুল্ল হওয়ার কোনো দরকার নাই। ইরানের মারের ভয়ে, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো তছনছ হওয়ার ভয়ে এবং আমেরিকার হাজারের অধিক সৈন্য একটা অভিযানে নিহত হওয়ার পরে, একটা অভিযানে একজন পাইলটকে উদ্ধার করতে এসে ইস্পাহানে 12টি সবচাইতে সর্বাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কারণে আমেরিকার মধ্যে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, নো কিংস আন্দোলন শুরু হয়েছে, এই সমস্তগুলোকে পাশ কাটানোর জন্যে আমেরিকার আর কোনো উপায়ান্তর ছিল না এই যুদ্ধবিরতিতে রাজি ইরানকে না করালে। সুতরাং পাকিস্তানের হাতে পায়ে ধরে কোনো রকমভাবে এটা কিন্তু কোনো চুক্তি হয় নাই। ইরান 10 দফা দিয়েছে, আমেরিকা বলছে ঠিক আছে 10 দফা তো দিয়েছে, 10 দফা আমরা পেয়েছি, এই 10 দফা নিয়ে আলোচনা হতে পারে, এই শর্তে যুদ্ধবিরতি বন্ধ আছে।
যুদ্ধবিরতি তো পার্মানেন্টলি বন্ধ হয় নাই। তার মানে যদি ইরানের এই 10টা দফা আমেরিকা মেনে না নেয়, 15 দিন পরে আবার আমেরিকা হামলা করবে, ইসরায়েল হামলা করবে, ইরানও পাল্টা হামলা করবে, আবার আবার পূর্ণোদ্যমে যুদ্ধ শুরু হবে। এবং এবার যুদ্ধ শুরু হলে এটা আরও এই যে বর্তমানের যে যুদ্ধ শেষ হয়ে গেল গত রাত থেকে, এর চাইতে ভয়ঙ্কর পরিণতি হবে ইরানেরও, আমেরিকারও, ইসরায়েলেরও। সেই সাথে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, দালাল, গোলাম, বলদ, এই সমস্ত রাষ্ট্রগুলোরও ভয়ানক পরিণতি ভোগ করতে হবে। এই যে আমেরিকা এই সমস্ত ধরুন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, এই জর্ডান, এই কয়টা দেশ থেকে যদি আমেরিকার সমস্ত ঘাঁটি উঠে যায়, তার এদের রাজতন্ত্র থাকবে? দেশের জনগণ এদেরকে চাটি দিয়ে নামিয়ে দেবে না গদি থেকে? আমেরিকা ওদেরকে সিকিউরিটি দেওয়ার নাম করে এসে তেল লুট করত, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিত, আর এই ভয়ে দেশের জনগণ শান্ত ছিল। এবং এই সমস্ত সরকারের পক্ষে গণ আন্দোলন কি থামিয়ে তাদের গদি টিকিয়ে রাখা সম্ভব? যদি আন্দোলন শুরু হয় তাহলে ইরান তো বাতাস দিবে, ইরান বাতাস দিয়ে এই সমস্ত দেশ থেকে সমস্ত রাজতন্ত্র উদ্ধার করবে। এদিকে আছে ইরান, ওইদিকে আছে ইয়েমেন, এরপরে তুরস্ক বসে আছে, এরপরে সিরিয়াকে খেপিয়ে দিবে, এরপরে ইরাকে হিজবুল্লাহর শাসিত সরকার কায়েম আছে, ওদেরকে উস্কিয়ে দিবে। এই সমস্ত দিক থেকে যখন মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোতে আপনার গণ আন্দোলনের পক্ষে আর আন্দোলনের জোয়ার সৃষ্টি হবে, তখন এই রাজতন্ত্রকে অস্তিত্ব থাকবে? রাজতন্ত্রের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আপনারা ধরে রাখুন যে আমেরিকার পক্ষে এই চুক্তিগুলোর অধিকাংশই মানা সম্ভব নয়। হ্যাঁ, ইরানের পারমাণবিক যে চুল্লি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়া, এই শর্ত হয়তো মেনে নিতে পারে। কিন্তু আর যে সমস্ত ক্ষতিপূরণ দেওয়া, মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে চলে যাওয়া, এই সমস্ত হরমুজ প্রণালী থেকে টোল আদায়ের স্বীকৃতি দেওয়া, এই সমস্তগুলো আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে আরেকটা জিনিস হচ্ছে এই সমস্ত দেশগুলো কোনো দিন, কোনো সময়, কোনো দেশের সাথেই কোনো চুক্তি পালন করে নাই। ইসরায়েল যেদিন চুক্তির যুদ্ধবিরতি এই সমস্তগুলো হয়েছে, ওই দিনই লেবাননের উপরে, ওই দিনই গাজার উপরে আবার হামলা করেছে, ফিলিস্তিনিদের উপরে হামলা করেছে। সুতরাং ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আর এই যে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে সম্পৃক্ত করা হয় নাই, যুদ্ধবিরতি হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে। সুতরাং ইসরায়েল এখান থেকে নিজেকে মুক্ত রেখে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের উপরে, গাজার উপরে, ফিলিস্তিনের উপরে, ইরানের উপরে হামলা চালিয়ে গেলে এটা তো যুদ্ধবিরতির কোনো লঙ্ঘনও হবে না। আবার ইরান ইসরায়েলকে দোষারোপও করতে পারবে, কারণ ইসরায়েল তো এই যুদ্ধবিরতির পক্ষ না। সুতরাং আপনারা দেখা যাক, আমি একেবারে নিশ্চিতভাবে বলছি না, তবে আমি নিশ্চিত, আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলছি না, কিন্তু আমি নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না। 15 দিন পরে আবার নতুন করে যুদ্ধ শুরু হবে। সুতরাং আমাদের তরফ থেকে যেটুকু প্রস্তুতি নেওয়া দরকার, বাংলাদেশ সরকারের যে সমস্ত প্রস্তুতিগুলো নেওয়া দরকার আছে, সেগুলো বাংলাদেশ সরকার যেন সে প্রস্তুতি নেয়, আমি আপনার যেন সেই প্রস্তুতি নেই। এবং এরপরে যুদ্ধ শুরু হলে এটা কোন দিকে মোড় নেবে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও মোড় নিতে পারে। কারণ ইরানের হাতে এমন কিছু আছে যার শক্তিতে ইরান এত বলিয়ান, এবং যার শক্তিতে ইরান নাছর বান্দা হয়ে আমেরিকার মতো পৃথিবীর সবচাইতে সামরিক শক্তির দেশকে এত বড় বড় সাহসী শর্ত দিতে পেরেছে। আপনারা ধরে রাখুন যে এরপরে যদি যুদ্ধ শুরু হয়, এবং যুদ্ধ শুরু হবে,
যুদ্ধ যদি 15 দিন পরে শুরু হয় তাহলে সেখানে এই যুদ্ধ আমেরিকার মাটিতে পর্যন্ত গড়াতে পারে এবং ইরানের কাছে খুব সম্ভবত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে। এই ব্যালিস্টিক মিসাইলের হামলা নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এই সমস্ত জায়গায় পড়বে এবং নিউ ইয়র্কে যে ট্রাম্পের বিশাল আপনার হাউজিং প্রকল্প আছে, ঠিক সেই হাউজিং প্রকল্পের উপরে আঘাত হানবে ইরান, আপনারা ধরে রাখতে পারেন এটা। আর এছাড়াও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল চীনের কাছ থেকে, তারপরে রাশিয়ার কাছ থেকে, উত্তর কোরিয়ার কাছ থেকে ইরান সংগ্রহ করার যথেষ্ট সম্ভাবনা আছে। ইরান চুপচাপ বসে আছে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত আপনার ধরুন 28 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত, তাহলে 9 দিন, 39 দিন, এই 39 দিন ইরান যে তেল বিক্রি করে অর্থ উপার্জন করেছে, প্রফিট করেছে, এই প্রফিট দিয়েই তো বেশ কয়েকটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা একটা পারমাণবিক বোমা ইরান যে সংগ্রহ করে নাই, আমরা এটা কোনো গ্যারান্টি দিতে পারি না। ইরানের হাতে নিশ্চয়ই এমন কিছু শক্তি আছে যে শক্তির বলে সে এত বড় সাহসী ভূমিকা নিতে উদ্বুদ্ধ হয়েছে। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি ভালো লাগে আপনাদের কাছে আমার এই আলোচনা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। নিজস্ব মতামত থাকলে নিজস্ব মতামত আপনি পেশ করতে পারেন। আমার বক্তব্যের সাথে আপনি দ্বিমতও পোষণ করতে পারেন। আমি আপনাদের দ্বিমতটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।